গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে আমি তোমাদের নবম অধ্যায় পড়াবো। তোমরা সকলেই বই বের করবে 167 পেজ। আজকে আমরা পড়াবো আজকের ভারত, অর্থাৎ বর্তমান যে ভারতের কথা কিন্তু এখানে বলছে না, বলছে আজকের ভারত, মানে ভারতে কীভাবে সরকার তৈরি হয়েছে, ভারতের গণতন্ত্র এবং ভারতের স্বায়ত্তশাসন ব্যবস্থা এই সম্পর্কে এখানে বলা হয়েছে। এর আগে তোমরা শুধুমাত্র প্রাচীন ভারতের ইতিহাস পড়েছ, অর্থাৎ পুরনো দিনের কথা তোমরা জেনেছ, কিন্তু আমাদের প্রাচীনকালের ইতিহাস, এই যে প্রাচীনকালের ইতিহাসের প্রভাব কিন্তু আমাদের বর্তমান কালেও পড়েছে এবং এর ছাপ কিন্তু এখনও রয়ে গিয়েছে। যেমন ধরো, পুরনো দিনের অনেক শব্দ আমরা এখনও ব্যবহার করি, তারপরে পুরনো দিনের অনেক ধারণা এবং অনেক উপাদান কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে। শুধুমাত্র সময় বদলের সঙ্গে সঙ্গে ধারণাগুলিও বদলেছে মাত্র, তবে মূল কথা বা মূল যে বিষয়টা সেটা কিন্তু একই রয়ে গিয়েছে। যেমন ধরো, এমন একটা ধারণা, পুরোনো দিনের একটা ধারণা হচ্ছে, ধরো সরকার। এই সরকার শব্দটা এসছে ফার্সি শব্দ থেকে। যখন সুলতানরা ভারতে প্রবেশ করে তখন থেকেই এই সরকার শব্দটা ব্যবহার হয়ে আসছে এবং এটা কিন্তু বর্তমানেও আমরা ব্যবহার করি। তাহলে সরকারটা হচ্ছে কি শব্দ? ফার্সি শব্দ। মধ্যযুগে সরকার বলতে শাসনকর্তা বা শাসন ব্যবস্থা বোঝানো হয়েছিল। বর্তমানেও কিন্তু সরকার বলতে একই অর্থ প্রয়োগ করা হয়। আর ইংরেজিতেও এর একটা শব্দ আছে, তার নাম হচ্ছে গভর্নমেন্ট। আমরা বলি গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার, আর গভর্নমেন্ট শব্দটি এসছে গভর্ন শব্দ থেকে। গভর্ন শব্দের অর্থ হচ্ছে শাসন করা। আর আমরা বর্তমানে যে আমাদের দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষেও কিন্তু একটা সরকার আছে। শুধু ভারতবর্ষেই নয়, পৃথিবীর প্রায় সকল দেশেই একটা সরকার আছে, মানে সকল স্বাধীন দেশেই সরকার আছে। যেমন প্রাচীন যুগে বা মধ্যযুগে আমরা দেখেছি যে ক্ষমতার জোরে যুদ্ধ করে যিনি জিততেন তিনি দেশ শাসন করতেন, অর্থাৎ তিনি হতেন রাজা বা সম্রাট। কিন্তু এখনকার দেশের লোকেরা কিন্তু নিজেরা ঠিক করেন কে বা কারা দেশ শাসন করবেন। এখন কিন্তু যুদ্ধ করার প্রয়োজন হয় না বা ক্ষমতা জাহির করারও প্রয়োজন হয় না, অর্থাৎ এখনকার জনগণ নিজেরা ঠিক করেন কে বা কারা দেশ শাসন করবে। অর্থাৎ জনগণ যখন নিজেদের মধ্য থেকে শাসক বেছে নেয় তখন সেই পদ্ধতিকে বলা হয় গণতন্ত্র। বর্তমানে আমরা কিন্তু গণতান্ত্রিকভাবে সরকার তৈরি করি। বর্তমানে যে সরকার আছে সেটাও কিন্তু জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার, অর্থাৎ এই সরকারকে বলা হয় গণতান্ত্রিক সরকার। আর তন্ত্র মানে হচ্ছে ব্যবস্থা। লোকজন বা জনগণ নিজেরাই দেশের তন্ত্র বা ব্যবস্থা ঠিক করেন বলেই এটাকে বলা হয় গণতন্ত্র। এইভাবে জনগণ যাদের বেছে নেন দেশ চালাবার জন্যে, তারাই মিলেই তৈরি করে সরকার।
তবে এর আগের অধ্যায়গুলোতে আমরা রাজা, সুলতান, বাদশাহের কথা পড়েছি, যারা সরকার বা দেশ শাসন করতেন। তাদের শাসন ব্যবস্থাকে বলা হয় রাজতন্ত্র। সেখানে কিন্তু জনগণ দ্বারা সরকার তৈরি হতো না। অর্থাৎ সেখানে সরকার যুদ্ধে জয় করে নিজ ক্ষমতার জোরে তৈরি হতো। তাই মধ্যযুগের যে সরকারি ব্যবস্থা, এটাকে কিন্তু আমরা গণতন্ত্র বলতে পারি না। এটাকে কি বলবো? এটাকে বলবো রাজতন্ত্র। তবে বর্তমানেও এখনও কোনো কোনো দেশে রাজা রানী আছেন, যেমন ইংল্যান্ড, জাপান, এই সমস্ত দেশগুলোতে এখনও রাজা বা রানী ক্ষমতায় আছেন। তবে সেসব দেশেও গণতান্ত্রিক সরকার আছে, রাজা রানী ক্ষমতায় আছেন, কিন্তু সেখানেও গণতান্ত্রিক সরকার দেশ শাসন করেন। জনগণ সেখানে নিজেরাই সরকার বেছে নেন। ভারতে কিন্তু রাজা বা রানী নেই। ভারতে কে কারা আছেন? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আছেন। তো প্রত্যেক দেশ কিভাবে চলবে তার জন্য একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে। এই যে নিয়ম কানুন বা আইন, এগুলোকে বলা হয় সংবিধান। মানে একটা নির্দিষ্ট নিয়ম কানুন মেনেই কিন্তু দেশ শাসন চলতো। অর্থাৎ জনগণ যখন যা ইচ্ছা সেটা করতে পারে না। অর্থাৎ একটা নির্দিষ্ট পদ্ধতিতে দেশ শাসন করার যে নিয়ম কানুন রয়েছে সেগুলোকে বলা হয় সংবিধান। বিধান শব্দের মানে হচ্ছে নিয়ম। আর বেশিরভাগ দেশেই সংবিধান আছে লিখিত আকারে, আবার কোনো কোনো দেশে লেখা আকারে সংবিধান নেই। সেখানে বহু বছর ধরে চলে আসা নিয়মকানুনই মেনে চলা হয়। আমাদের ভারতবর্ষের যে সংবিধান সেটা হচ্ছে লিখিত সংবিধান। আর আমাদের ভারতের সংবিধান পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান। অর্থাৎ আমাদের ভারতের সংবিধানের এত ধারা বা উপধারা দেশের অন্য কোনো সংবিধানে নেই। এই সংবিধানের প্রধান রূপকার ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে ভারতের সংবিধান রচিত হয়েছিল। আর ভারতের যে সংবিধান, সেই সংবিধানে দেশের সরকার বেছে নেওয়ার ক্ষেত্রে দেশের জনগণের অধিকারকে স্বীকার করা হয়েছে। সেই অধিকার মেনেই প্রতি 5 বছর পরে দেশে একবার করে নির্বাচন বা ভোট দান পদ্ধতি হয়ে থাকে, যাকে আমরা চলতি ভাষায় কী বলি? ভোট হওয়া বলি। সেই নির্বাচনে ভোট দিয়ে দেশের মানুষ আগামী 5 বছরের জন্য সরকারকে বেছে নেন। এরপরে আসি ভারতের সংবিধান টুকরো কথা। ভারতের সংবিধান তৈরির কাজ শুরু হয় 1946 সাল থেকে, এবং বহু আলোচনা ও তর্ক বিতর্কের পরে ভারতের সংবিধান তৈরি হয় 3 বছর ধরে। 1949 সালে 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয় বা গ্রহণ করা হয়। আর 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকারী করা হয়, অর্থাৎ সারা দেশে চালু করা হয়। তাই 26শে জানুয়ারি তারিখটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করি। এখানে তোমরা খেয়াল রাখবে যে ভারতের সংবিধান গৃহীত হয় কবে আর কার্যকরী হয় কবে, দুটো আলাদা প্রশ্ন। যদি পরীক্ষায় আসে যে ভারতের সংবিধান গৃহীত হয় কত সালে, তাহলে 1949 সালে 26শে নভেম্বর। আর ভারতের সংবিধান কার্যকরী হয় কবে, কত সালে, তাহলে লিখতে হবে 1950 সালে 26শে জানুয়ারি, যেটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে স্কুলে পালন করে থাকি। ভারত একটা বিশাল দেশ। ভারতের যেমন কেন্দ্রীয় সরকার আছে,
তেমন প্রত্যেকটা রাজ্যে একটা করে নিজস্ব সরকারও আছে, তাদের বলা হয় রাজ্য সরকার। অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুটো সরকারকে কিন্তু জনগণ বেছে নেন। কেন্দ্রীয় সরকারকে নির্বাচন করেন দেশের সমস্ত জনগণ, আর রাজ্য সরকারকে নির্বাচন করেন ওই রাজ্যের বাসিন্দারা। আর আমাদের যে ভারতের মানে শাসন ব্যবস্থা, অর্থাৎ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতা কেমন হওয়া উচিত আমাদের সংবিধানে সব কিছু লেখা আছে। অর্থাৎ যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় এবং রাজ্য দুই রকম সরকারের ক্ষমতাই স্বীকার করা হয়, তখন তাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার। ফলে ভারতের সরকার একদিকে গণতান্ত্রিক, কারণ জনগণ নিজেরা শাসক বেছে নেন, আবার অন্যদিকে যুক্তরাষ্ট্রীয়, অর্থাৎ কারণ কেন্দ্র এবং রাজ্য দুই ধরনের সরকারই এখানে রয়েছে। আমাদের যে সরকার, কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার, সকলকে কিন্তু সংবিধানের নিয়ম মেনে কাজ করতে হয়। অর্থাৎ সংবিধানের বাইরে কোনো কাজ করলে কিন্তু সেটা আইনত একটা অপরাধ বলে গণ্য করা হয়। অর্থাৎ আমাদের দেশের জনগণ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলে কিন্তু সংবিধান মেনে তাদের কাজ করতে হয়। আমাদের সরকারের কাজকর্ম, মানে আমাদের ভারতের যে সরকার, সেই সরকারের কাজকর্মকে চালানোর জন্যে 3টে বিভাগ রয়েছে। কি? একটা হচ্ছে আইন বিভাগ, যেখানে দেশের জন্যে একই রকম আইন তৈরি হবে। আর একটা হচ্ছে শাসন বিভাগ, যেখানে ওই আইন অনুসারে দেশ শাসন করবে বা দেশ পরিচালনা করবে। আর একটা হচ্ছে বিচার বিভাগ, অর্থাৎ সংবিধান অনুসারে দেশ শাসন হচ্ছে কি না, অর্থাৎ সংবিধানের নিয়মকানুন দেশ মেনে চলছে কিনা এবং জনগণের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, এসবের প্রতি নজর রাখবে। আর যদি কেউ এই নিয়ম ভাঙে, তাহলে সেটা বিচার বিভাগের কাজ, অর্থাৎ সেটা অপরাধ বলে গণ্য করা হবে এবং তার ব্যাপারে বিচারের কাজ শুরু হবে। এরপর আসে টুকরো কথা, অর্থাৎ সরকারের বিভাগ সম্পর্কে। সব দেশেই বিচার বিভাগকে আমরা যে সরকারের কাজকর্ম চালানোর যে 3টা বিভাগ আলোচনা করলাম, তার মধ্যে একটা হচ্ছে বিচার বিভাগ। তো সব দেশেই এই বিচার বিভাগকে বাকি 2টি বিভাগ, অর্থাৎ আইন বিভাগ ও শাসন বিভাগ থেকে আলাদা করা হয়, কোনোভাবেই যাতে সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য এই ব্যবস্থা। এক কথায় একে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। স্বতন্ত্রীকরণ মানে কি? স্বতন্ত্র মানে আলাদা করা। গণতন্ত্র যাতে বলবৎ থাকে তার জন্যই এই নীতি নেওয়া হয়। আর এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রথম ব্যবহার করেন ফ্রান্সের দার্শনিক মন্তেস্কু। এই ফ্রান্সের দার্শনিক মন্তেস্কু প্রথম এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ব্যবহার করেন। তাহলে আজকে আমরা এটুকু আলোচনা করলাম। এরপরে এখান থেকে কি প্রশ্ন হতে পারে সেগুলো বলছি, তোমরা সকলেই প্রশ্নগুলো মনে রাখবে বা খাতায় লিখে রাখবে, কারণ তোমাদের সামনে পরীক্ষায় সমস্ত কোশ্চেনই হবে এমসিকিউ টাইপের। তাই শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো আমরা বলছি, তোমরা সকলেই খাতায় লিখে রাখো বা মনে রেখে দেবে। যেমন প্রথম কোশ্চেন, সরকার শব্দটি কোন শব্দ থেকে এসছে? সরকার শব্দটি
কোন শব্দ থেকে এসছে বা কোন ভাষা থেকে এসছে? তারপরের প্রশ্ন, গভর্ন গভর্ন মানে কি বা গভর্ন শব্দের অর্থ কি? যার অর্থ হচ্ছে শাসন করা। তারপরের প্রশ্ন, নিজেদের মধ্য থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে কি বলে? অর্থাৎ জনগণ যখন নিজেদের মধ্য থেকে শাসক বেছে নেয় তখন সেই পদ্ধতিকে কি বলা হয়? অ্যান্সার, গণতন্ত্র। তারপরের প্রশ্ন, তন্ত্র শব্দের অর্থ কি? তারপরের প্রশ্ন, বর্তমানে কোন কোন দেশে রাজতন্ত্র রয়েছে? বর্তমানে কোন কোন দেশে রাজতন্ত্র রয়েছে, যেমন ইংল্যান্ড, জাপান এসব। তারপরের প্রশ্ন, বিধান শব্দটির মানে কি? বিধান শব্দটির মানে কি? তারপরের প্রশ্ন, কোন দেশের সংবিধান সবথেকে বড় সংবিধান বা পৃথিবীর কোন দেশের সংবিধান সবথেকে বড়? তারপরের প্রশ্ন, সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন? সংবিধানের বা ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন? তারপরের প্রশ্ন, ভোট হওয়া কি বা ভোট হওয়া কাকে বলে? তারপরের প্রশ্ন, ভারতের জনগণ কত বছরের জন্যে সরকার বেছে নেন? ভারতের জনগণ কত বছরের জন্যে সরকার বেছে নেন? তারপরের কোশ্চেন, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? উত্তর হবে 1949 সালে 26শে নভেম্বর। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকারী হয়? উত্তর হবে 1950 সালের 26শে জানুয়ারি। তারপরের প্রশ্ন, ভারতে কবে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়? পূর্ণমান 1। তারপরে প্রশ্ন, যে শাসন ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্য দুই রকম সরকারেরই ক্ষমতার স্বীকার করা হয় তাকে কি বলা হয়? অ্যান্সার, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। তারপরের কোশ্চেন, সরকারের কাজকর্ম চালানোর জন্যে কয়টি বিভাগ রয়েছে এবং কি কি? সরকারের কাজকর্ম চালানোর জন্যে কয়টি বিভাগ রয়েছে এবং কি কি? 3টি বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ, আগেই বলেছি। তারপরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? তারপরের প্রশ্ন, স্বতন্ত্রীকরণ কথার মানে কি বা স্বতন্ত্রীকরণ কথার অর্থ কি? তারপরের প্রশ্ন, কে প্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেন বা কোন দার্শনিক প্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেন? এই প্রশ্নগুলো তোমরা আলোচনা করবে। এরপরের থেকে আমরা নতুনভাবে, আজকে পর্যন্তই, এরপরে আবার আমরা নতুন করে আলোচনা করব।